পরম কেউ হতে যখন থাকে তখন আমরা কেউ না কেউ পর্যন্ত হতে পারি না, আমরা অন্য কেউ হয়ে যায়, আদার হয়ে যায়। এই আদারীকরণটা রাজনীতির বুনিয়াদটা, রাজনীতি শুরু করতে হলে এখান থেকেই করতে হবে। এখন সেখানেই বই বুনিয়াদি প্রাইমারি আদিমতম দাবি হচ্ছে জনজীবনের স্বাধীনতা। সেটা আসলে 500 বছর আগেও বলা যেত, 5000 বছর আগেও বলা যেত। যিশু যখন বলতেছে তোমার প্রতিবেশীকে হত্যা করো না, এটা সেই যুগের দাবি। তা আমি বলছি আমরা ওই প্রি পলিটিক্যাল ওই পরিস্থিতিতেই পড়ে গেছি, যেখানে এখন এইটুকু দাবি করতে হচ্ছে, তারপরে না আমরা অন্যান্য জিনিস ইত্যাদি বলতে পারি। দুর্দান্ত, এই কানেকশনগুলো দারুণ হলো। মোস্তফা জামান ভাইকে অনেকক্ষণ আমি অপেক্ষা করে রেখেছি, ক্ষমা চাচ্ছি। মোস্তফা জামান ভাইয়ের কাছে আসল আগ্রহের জায়গা আমার, সেটা হলো এই বাস্তবতায় আপনি শিল্পকে কিভাবে দেখেন, সেটার সাথে রাজনীতির সম্পর্ক কিভাবে আপনি কানেক্ট করেন। কারণ আমরা বাস্তবতা কিভাবে নির্মিত হয়, কোথায় আছে, তার একটা ভালো পাটাতন পেলাম। তো আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট কথা আমরা শুনলাম এবং দুইজনই খুব সুন্দর বললেন। প্রথমেই ধরে নেওয়া বলা উচিত যে আমরা একটা ইমেজ স্যাচুরেটেড ওয়ার্ল্ডে বসবাস করি আর কি। এমন একটা দুনিয়া যেখানে ইমেজের এত আধিক্য, ছবির এত আধিক্য যে ওই ছবির যে চাপ আর কি, ছবির যে আধিক্যের চাপ, সংখ্যাধিক্য, সেটার চাপ এক ধরনের মানসিক পরিস্থিতি তৈরি করে অবশ্যই। এবং আজম ভাই খুব সুন্দরভাবে বললেন যে যে ইমেজের সাথে সম্পর্কটা খুব পরিষ্কার হয়ে যায়। তার কারণ আমরা ইতিহাসেও দেখেছি কিভাবে আসলে প্রতীক নির্মাণ, চিহ্ন নির্মাণ করা হয় এবং এখানে একেবারে সরাসরি শারীরিক একটা অবস্থান দিয়েও একটা চিহ্ন নির্মাণ করা যায়, যেটা আজম ভাই উদাহরণ দিলেন যে রেলওয়ে স্টেশনে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি হচ্ছে হাতা কাটা ব্লাউজ বা ওই ধরনের পোশাক পরে। তো ওইটাও একটা চিহ্ন নির্মাণের অংশ আর কি, ওটা প্রতিবাদের একটা চিহ্ন হয়তো আমরা নির্মাণ করতে চাচ্ছি। তো নির্মাণটা কতখানি মানে ইম্প্যাক্ট ফেলছে সেটা একটা ভাববার বিষয় আছে আর কি। তো কিন্তু এইটা একেবারে যদি ফিলোসফিক্যালি আমরা শুরু করি যে আসলে দুনিয়া কিভাবে আমাদের চোখে উন্মোচিত হয়, যে কোনো বস্তুর দিকে আমরা দুইভাবে দেখতে পারি আর কি। বস্তু একটা ইমেজ হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়, বস্তু তার এসেন্স নিয়ে উপস্থিত হয়। তো অনেক সময় যেটা আসলে প্লেটো ভয় পেতেন, প্লেটোরকে মিস ইন্টারপ্রেট করা হয় এমনভাবে যে প্লেটো আসলে ইমেজ বিরোধী, ইমেজ কিছুটা বিরোধী, ইমেজ নিয়ে সন্দেহ আছে। বিরোধী বললে বোধহয় ভুল হবে, আমার যা মনে হয়, যতটুকু আমি এই বয়সে যতটুকু জাস্ট স্কিম করে যতটুকু পড়েছি, হ্যাঁ, ফিলসফি, তো ইমেজ নিয়ে সন্দেহ আছে, যেটা আসলে আব্রাহামিক রিলিজিয়নেও আছে। আব্রাহামিক রিলিজিয়ন একটা ভিন্ন জায়গায়, যে রিপ্রেজেন্টেশন বলে কিছু হয় কিনা আসলে, যেমন গডের রিপ্রেজেন্টেশন হয় না, যে গডের প্রতিনিধি তারও রিপ্রেজেন্টেশন হয় না। তো ফলে আব্রাহামিক রিলিজিয়নের জায়গাটা খুব পরিষ্কার যে ওখানে আসলে ইমেজের কোনো, এইসব নিয়ে ইমেজের রাজনীতি নাই। কিন্তু ইমেজ হিসেবে নিজেকে প্রডিউস করার রাজনীতি তো অবশ্যই আছে যে কোনো ধর্মে। এমনকি যদি আমরা ধরি যে ভাষা এবং সামানিক যে যে ডিমেনশন, যে কোনো রিলিজিয়নের মধ্যেই কিন্তু শামানিজম কিছুটা রয়ে গেছে। এটা ম্যাজিক রিলিজিয়নকে যদি আমরা আলাদা করি, আমরা যদি বলি যে শামানিজম একটা আলাদা জিনিস, তাহলে ভুল হবে। শামানিজমের মধ্যে আমরা যদি দেখি যে ভাষা, ইমেজ, এমনকি তত্ত্ব অর্থাৎ ধর্মবিশ্বাস, যদি তত্ত্ব ধরি আর কি, এক হয়ে যায়। অর্থাৎ একজন শামান যখন হাজির হয় সামনে, এমন একটা পোশাকে হাজির হয় যেটা বাকিদের কাছে অচেনা, এক্সোটিক। এই এক্সোটিসিজম দিয়ে সে আসলে তার তত্ত্ব, ভাষা, তার চিন্তা একত্র করে সামনে হাজির হয়। সে একটা বক্তব্য হয়ে ওঠে, সে একটা এক্সপিরিয়েন্স হয়ে ওঠে, যেটা ইয়ে বললেন যে হ্যাঁ, যে আসলে আমাদের এক্সপিরিয়েন্সের জগৎটাকে আমরা ধরতে পারি কিনা ভাষা দিয়ে। ধরতে পারি না বলেই আসলে ভাষা এবং ধর্মের প্রথম দিককার জিনিসগুলিকে যদি আমরা বিশ্লেষণ করতে পারি, তখন দেখা যাবে যে ওইখানে আসলে এক্সপিরিয়েন্সিয়াল জগৎটাকে একভাবে তৈরি করার বা ধরার চেষ্টা করা হচ্ছে। যদি মৃতকে ডাকা হচ্ছে, তাহলে এমন একটা পোশাকে হাজির হচ্ছে যে পোশাকটা আসলে বাস্তবে আমরা কখনো পড়ি না, তার মানে ওইটা একটা ভিন্ন পোশাক। এমন কিছু মন্ত্র বলা হচ্ছে যেই মন্ত্র আসলে হয়তো শতভাগ মানুষ জানে না, ওইটা একটা ভিন্ন স্পেশালাইজড একটা মন্ত্র হয়তো। হ্যাঁ, আবার 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 আব্রাহামিক রিলিজিয়নের মন্ত্রগুলি আবার একটা গণতন্ত্রায়ন ঘটছে, সেটা আবার অন্য ভাষার বিষয় আর কি। এবং আব্রাহামিক রিলিজিয়নে আমরা দেখছি যে কাবার মতো একটা বস্তুর চারপাশে নিজেরা এক ধরনের এক্সপেরিয়েন্সিয়াল জগৎ তৈরি করতে যাচ্ছে এবং সেটার মাধ্যমে শরীরকে ট্রান্সফর্ম। আমি এই জন্য শরীরের কথা বলছি বারবার, যে শরীর এবং ভাষা কত কাছাকাছি হয় আর কি কোনো কোনো ক্ষেত্রে।
সেটা যেমন আধুনিক শিল্পে যখন আমরা একটু রাজনৈতিক হতে চাই, আমরা কোনো একটা সমাজ বিষয়ে কথা বলতে চাই, তখন কিন্তু আমরা একেবারে চিত্রভাষার যে যে মডার্নিজমের যে ডিসিপ্লিন, যে আধুনিকতার যে ডিসিপ্লিন, সেগুলো থেকে সরে আসি আর কি। এই অর্থে সরে আসি যে ডিসিপ্লিনগুলি ভাগ হয়ে গেল, ভাস্কর্যের জায়গায় স্থাপত্য আলাদা হয়ে গেল। স্থাপত্যের সাথে একসময় খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিল ইমেজ। স্থাপত্য ছাড়া ইমেজ হতো না। আপনি যদি সিস্টিন চ্যাপেলে যান, বা ছবিতে আমরা যারা দেখেছি, আমি তো যাইনি, তো সিস্টিন চ্যাপেলের মূল কনসেপ্টটা কিন্তু স্থাপত্য, এবং স্থাপত্যের সাথে ইমেজের সম্পর্ক। তো সেরকম আসলে একসময় বডির সাথে ইমেজের সম্পর্ক ছিল, বডির সাথে ভাষার সম্পর্ক খুব ক্লোজ ছিল, আমার সেটাই মনে হয় আর কি। তো সেটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে, যারা পারফরমেন্স আর্ট বলে একটা আর্ট আমরা করার চেষ্টা করছি অনেক সময়, যে ভাষা এবং অন্যান্য ডিসিপ্লিনের বিভিন্ন নলেজ পারফরমেন্স আর্টের মধ্যে দিয়ে আনা। আরেকটা আর্ট হচ্ছে যে ক্রস মিডিয়া আর্ট, হ্যাঁ, যেটা আপনি জিজ্ঞেস করলেন যে আসলে কিভাবে নতুন ভাষা তৈরি হয়। এক হচ্ছে যে ভাষিক জায়গায় বা আঙ্গিকের জায়গায় যে ভাঙাচোরা, সেই ভাঙাচোরার ক্ষেত্রটা কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে একটা পুরনো ডিসিপ্লিনকে চ্যালেঞ্জ করা এর মধ্যে দিয়ে, আরেকটা হচ্ছে পুরনো ডিসিপ্লিনের চ্যালেঞ্জ করার কারণটা কি, যদি আমরা সেইটার হদিস খুঁজতে যাই, তখন দেখা যাচ্ছে যে যেই রাজনৈতিকতা আমি প্রকাশ করতে চাই বা যেই দার্শনিকতা আমি প্রকাশ করতে চাই, যদি রাজনৈতিকতা না হয়, যদি দার্শনিকতা হয়, বিশ্বাস হয়, ধর্ম হয়, থিওলজি হয়, সেই থিওলজি, সেই ধর্ম, সেই জিনিসে আমার প্রকাশ করতে নতুন আঙ্গিকে আমাকে হাজির হতে হচ্ছে। অর্থাৎ আমি নিজের শরীর সহ হাজির হই। এই যে পারফরমেন্স আর্টের ধরন, আমার মনে হয় বাংলাদেশে বিশেষ করে এবং পার্শ্ববর্তী দেশে একটু পরে হয়েছে। আমাদের দেশেই 90s আগে পারফরমেন্স আর্টের অনেকেই পারফরমেন্স আর্টের মাধ্যমে নিজের রাজনৈতিকতা, নিজের আদর্শ, নিজের ধর্মবোধ বা বিশ্বাসকে সামনে নিয়ে আসছে। সেটার মধ্যে দেখবেন যে শরীর, ভাষা, চিন্তা অনেক কাছাকাছি আর কি। যেটা আসলে একাডেমিক ডিসিপ্লিনে আমরা মনে করতাম যে যদি একটা ক্যানভাসের মধ্যে শুধু আঁকি, তাহলে এটা একটা দূরবর্তী ভাষা তৈরি করে, এক ধরনের প্যাসিভ একটা জায়গা থেকে একটা দর্শককে তৈরি করে, দর্শককে যেন এক্সপেরিয়েন্সিয়াল জায়গায় আনার একটা তো সুযোগ আমরা তৈরি হতে দিচ্ছি না, এরকম একটা আমাদের মনে হতো আর কি। তো সেই কারণে অনেকেই দেখবেন যে ক্রস ডিসিপ্লিনারি, অর্থাৎ ইনস্টলেশন বলতে ভিজুয়াল, ড্রয়িং, কিছু অবজেক্ট, এমনকি রিয়েল লাইফের সাথে জড়িত অবজেক্টকে হয়তো ইনসার্ট করা হচ্ছে আর্টিস্টিক স্পেসে। এবং আর্টিস্টিক স্পেস, হোয়াইট কিউব যেটাকে বলে, অর্থাৎ চারকোনা দেয়ালের মধ্যে না থেকে বাইরে চলে যাচ্ছে আর কি। তো এইটাও একটা পলিটিক্স কিন্তু, যে আমি এই দেয়ালের মধ্যে না থেকে আমি বাইরে আমার নেচারের মধ্যে যাচ্ছি, আমার সোসাইটির মধ্যে যাচ্ছি। সেটা শুধুমাত্র যে আঙ্গিক ভাঙার তাগিদে তা না, মানে নতুন আঙ্গিক তৈরি করার জন্য, নতুন আর্ট তৈরি করার জন্য না, সেটা রাজনৈতিক কারণে। ফলে রাজনৈতিকতার প্রকাশ এই আঙ্গিকের ভাঙাচোরার মধ্যে দিয়ে যেমন হচ্ছে, তেমন এই পদ্ধতিগুলি নতুনভাবে যদি আমরা বের করি, যে আচ্ছা আমি রাস্তার মধ্যে কেন গিয়ে পারফরমেন্স করছি, এটা আসলে একটা রাজনৈতিক ডিসিশন। এবং আমার শেষ একটা পারফরমেন্সের কথা দিয়ে আমি এইটুকু করি, সেটা হচ্ছে যে একজন ইয়াং আর্টিস্ট, কেউই যখন প্রতিবাদ করছিল না গাছ কাটার, এই যে গাছ কেটে ওইখানে উদ্যানে যখন কয়েকটা রেস্টুরেন্ট করার প্ল্যান করা হচ্ছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করছিল না, একটা ছেলে গিয়ে খুবভাবে ধুলা এবং পাতা দিয়ে এক ধরনের ইনস্টলেশন করে ফেললো আর কি। তো এই যে ইয়াং ছেলেটার ইনস্টলেশন করাটা, এটা একটা রাজনৈতিক এক্সপ্রেশন, এটা একটা নতুন ভাষাও বটে, ওই অর্থে নতুন ভাষা যে আমি যে মেটেরিয়াল ব্যবহার করছি এটা কোনো প্রতিষ্ঠিত মেটেরিয়াল না। হ্যাঁ, তো হয়তো আস্তে আস্তে এটাও প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেটা একটা অন্য কথা। আপাতত প্রতিষ্ঠিত মেটেরিয়াল না যেই বস্তু দিয়ে আমি সাজাচ্ছি। তো ফলে রাজনৈতিকতা আসলে আঙ্গিকের ভাঙাচোরা দিয়ে, যেমন পিকাসোর কাজ দিয়ে শুরু হয়েছিল, তো ওইটা মডার্নিটিতে এক ধরনের একটা সময়ে প্যারিসে বসে বিভিন্ন দেশের মানুষ এই রাজনীতি প্রকাশ করেছে কিউবিজমের মাধ্যমে, সোরিয়ালিজমের মাধ্যমে। আর আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, তো বাংলাদেশে আসলে 80s থেকেই একটা আধুনিকতার যে প্রতিষ্ঠিত ভাষাগুলি এবং ডিসিপ্লিনগুলি ছিল, সেই ডিসিপ্লিন থেকে দূরে সরে এসে ইন্টারডিসিপ্লিনারিটি এবং অন্যান্য আরও ডিসিপ্লিন যদি ধরি, যে ইতিহাস, সাহিত্য, অ্যানথ্রোপোলজি, এইসব জায়গা থেকে কিছু বিদ্যা আহরণ করে এই যে গ্যালারির বাইরে চলে আসা, এবং সমাজের মধ্যে গিয়েও দলগতভাবেও ছবি আঁকা যায়, সেটা যে ভাবা। এবং অনেকে তো বিভিন্ন গ্রামে গিয়ে গ্রামের মানুষকে
একসাথে করে সেখানে গিয়েও কিছু অ্যাক্টিভিটি করা, সেটা যদি গ্যালারিতে প্রেজেন্টেবল ছবি হিসেবে নাও ট্রান্সলেটেড হয়, তারপরেও যা দাঁড়ায় সেটা হচ্ছে যে এমন একটা অ্যাক্টিভিটি যেটা একটা বৃহত্তর এক্সপেরিয়েন্সিয়াল জগৎ তৈরি করে। তো অর্থাৎ মোটিভটা আমি আগের জায়গায় যাই, সেটা হচ্ছে দেহ, ভাষা, তত্ত্ব একত্র করা আর কি, কাছাকাছি নিয়ে আসা। এগুলোর মধ্যে পার্থক্য আছে, এটা আমরা জানি, যত কাছে নিয়ে আসা যায় আর কি। আমি এখনই আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব, কিন্তু আমার মনে হয় একটা ছোট্ট সামারি হয়তো হেল্প করতে পারে। সেটা ফার্স্টটা হলো একটা খুব গুরুত্বপূর্ণ কি ওয়ার্ড আমার কাছে মনে হয়েছে, একটা হলো এক্সপেরিয়েন্স করা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হলো ভাষা নির্মাণ করছে, আবার একই সাথে এক্সপেরিয়েন্স থেকে ভাষা কিন্তু পিছিয়েও আছে। 2, 3 নম্বর জায়গাটা হলো যে আর্ট ফর্মের মধ্য দিয়েই নানা রকম ভাঙাচোরের মধ্য দিয়ে, যেমন আমরা যাকে নতুন বলছি তা আসলে খুবই রাজনৈতিক একটা স্টেপও বটে। সেটা মাইক্রো লেভেলে মাইক্রো পলিটিক্স হচ্ছে নাকি কালেকটিভ বড় রেজিস্ট্যান্সে যাচ্ছে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে। কিন্তু এই যে অব্যক্ততা, যেই অপ্রকাশযোগ্য, শুধু অনুভবযোগ্য বেদনা, চাপ, দ্য সেন্স অফ বিং সার্ভেইলড, দ্য সেন্স অফ বিং দমবন্ধ, সেটা হলো আমাদের মোস্তফাজ্জামান ভাই থেকে ধার করে বলছি, দ্য এমবডিমেন্ট অফ দ্যাট বডি পলিটিক। যে বডি পলিটিকের মধ্যে আমরা প্রত্যেকেই সেই বডি পলিটিক। এখন সেই কনসাসনেস এক্সপ্রেস করার আমাদের যে ফিজিক্যাল স্পেসগুলো ছিল, সেগুলো কি আপনারা খেয়াল করেছেন? অনেক জায়গায় শ্রিঙ্কিং হয়েছে। আমরা যেমন আলাপ করছিলাম 2014-তে ছবির হাট বন্ধ হয়ে যাওয়া, আমরা যেমন আলাপ করছিলাম শাহবাগের সামনে বিল্ডিং বিরাট বড় বড় আপনার রাজু ভাস্কর্যের উপর দিয়ে কি চলে যাওয়া, মেট্রোর উন্নয়ন চলে যাচ্ছে। ঠিক একইভাবে চুবানোর কথা শুনছেন, আরেকদিকে শুনছেন দেশের বিরুদ্ধে বেইমানির গল্প ওয়ার্ল্ড ব্যাংকের চাকরির জন্যে, আবার আরেকদিকে শুনছেন হলো, তাহলে যেই সেন্ট্রালাইজ পাওয়ারের কথা, অনুভবের কথা ফারাক ভাই বললেন, তার আপনি অনেকগুলো ভার্বাল মানে লিঙ্গুইস্টিক্যাল ইন্টারপ্রিটেশন পাবেন, কিন্তু আপনি কোনটাকে আসলে বেশি ভয় পান, জানাকে নাকি অজানাকে? খেয়াল করবেন। ফ্লোর আপনাদের জন্য উন্মুক্ত, কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ করেন। কেউ করতে চান প্লিজ করেন।